নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস। এই নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে এখানে চারিত্রিক কলকাতার চিত্র প্রদর্শনী। এই প্রসঙ্গে দর্শকদের একটু জানিয়ে রাখি, চারিত্রিক কলকাতার এটা প্রথম শিল্প প্রদর্শনী। তবে চারিত্রিক কলকাতা কিন্তু বহু বছর ধরে কলকাতার বুকে কাজ করছে। সমাজের বিভিন্ন ছোটোখাটো সমস্যা, সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এবং আরও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে তারা জড়িত। এই বছর তাদের নতুন উদ্যোগ শিল্পীদের পাশে দাঁড়ানো, আর সেই উদ্যোগ থেকেই প্রদর্শিত হচ্ছে এখানের এই প্রদর্শনী। এই প্রদর্শনীতে কিন্তু অংশগ্রহণ করেছেন অনেক শিল্পী, এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে বিভিন্ন বয়সের শিল্পীরা এখানে রয়েছেন। তাদের সবার কাজের প্যাটার্ন একদম আলাদা। প্রত্যেকের শিল্প শৈলীর ধরন থেকে শুরু করে তুলির স্ট্রোক সবটা একদম আলাদা, একদম ভিন্ন মাত্রার কাজ। এবং ছবি, ফটোগ্রাফি, স্কাল্পচার, বিভিন্ন ধরনের শিল্পের সমন্বয় হয়েছে এই প্রদর্শনীতে। আমাদের সঙ্গে আজকে অনেক শিল্পীরা থাকবেন, সেই শিল্পীদের গল্প শুনবো, এই গ্রুপ তৈরির গল্প, এই গ্রুপের সামাজিক কার্যক্রম এবং শিল্পীদের নিয়ে এই যে নতুন চিন্তাভাবনা, সেই প্রসঙ্গে সবটা শুনবো। তাই চলুন এবার আজকের এপিসোডটা শুরু করা যাক। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি চারিত্রিক কলকাতার সেক্রেটারি শ্রী অমিত ঘোষকে। অমিত বাবুকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই রিকোয়েস্ট করব এই চারিত্রিক কলকাতা গ্রুপ নিয়ে কিছু বলতে। চারিত্রিক কলকাতা অ্যাকচুয়ালি এটা প্রথমে যখন তৈরি করেছিলাম, আমি বেসিক্যালি নাটকের লোক ছিলাম একটা সময়, তো এটা নাটকের গ্রুপ হিসেবে তৈরি করেছিলাম, কিন্তু তারপরেও সেটা আর বিভিন্ন কারণে চালানো যায়। তো আমি আমার নিজের বাই প্রফেশন আমি একজন প্রিন্টার। তো আমি তখন এটাকে প্রথম দিকটায় আমি তখন চিন্তা করলাম যে এটাকে কিভাবে মানে থিয়েটারে কিভাবে কাজে লাগানো যায়। তখন ওই পুরাতন কিছু বই, বহু পুরনো বই সেই কালেক্ট করে, যেগুলো আর কি যারা নাটক করতে আসেন, শেখেন, তাদের কাজে লাগে, এরকম কিছু বই আমি পাবলিশ করি। এবং সেগুলো প্রায় চ্যারিটির ভিত্তিতে আর কি করি আর কি, এই চারিত্রিক কলকাতার বেসিসে, মানে অ্যাট পারে আমরা সেগুলো বিভিন্ন গ্রুপ থিয়েটারে বা বিভিন্ন নাটক যারা করেন তাদের কাছে আমরা দেবার চেষ্টা করেছি, তারা করেছেন। এটা বেশ কিছুদিন ধরে হয়েছে। এই ব্যাপারে আমাকে উইলিয়াম কেরি স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার, যাদের সাথে আমি জড়িত ছিলাম, তারা আমাকে খুব হেল্প করেছেন অর্থকরী ব্যাপারে, এটা যাতে করতে পারি দীর্ঘদিন। তারপর সেটাও এখন বন্ধ হয়ে গেছে প্র্যাকটিক্যালি। তো এছাড়া আমরা বিভিন্ন এই ধরনের কিছু সোশ্যাল ওয়েলফেয়ার কাজ, যেগুলো আমি আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হয়েছে যে এই কাজগুলো একটা সময় খুব ভালো জায়গায় ছিল, কিন্তু আজকে কালের নিয়মে বা এই বিভিন্নভাবে অগ্রগতি যেভাবে হয়েছে, তাতে এই জিনিসগুলো একটু মানুষের কাছে কদর কমে আসছে, তাদের কাছে প্রচার তাদের কাছে ঠিকভাবে যাচ্ছে না, তারা ঠিকভাবে এই জিনিসগুলোকে হয়তো নিচ্ছেন না। এইরকম ভেবে আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা সেই সময় থেকে, মানে আমাদের সময় থেকেই তারা আর্টিস্ট, তারা পেন্টার, তারা সবাই মোটামুটি ভালো আর্টিস্ট আর কি। তারা পাশ করা সব আর্ট কলেজ থেকে পাশ করা ছেলে। এরা একসময় কমার্শিয়াল জগতে ভীষণভাবে কাজ করতো, আমার সাথেও রিলেটেড ছিল, কারণ আমি যেহেতু প্রিন্টার, আমার সাথে ড্রয়িং ডিজাইনের ব্যাপারে। এখন যে ড্রয়িং ডিজাইনগুলো খুব ইজি হয়ে গেছে বলে এদের কদরটা, মানে তুলি নিয়ে কাজ করার যে ব্যাপারটা, সেটা অনেকটাই কমে এসছে। এখন তো আরো ভয়ঙ্করভাবে এআই চলে আসছে, জানি না এদের। তো আমি ওদের বললাম যে দেখ, তোরা ইন্ডিভিজুয়ালি এইটা করতে পারছিস, আমার মাথায় একটা এসে এটা করলে হয় কেমন, যে আমরা যদি একাডেমিতে যদি আমরা এই ধরনের কিছু করতে পারি, এরকম কোনো শো করতে পারি যেখানে তোরা ছবি দিল্লি সেগুলো করতে পারি, এগুলো একদমই আমরা চ্যারিটির ভিত্তিতে, মানে অ্যাট কস্টে আমরা করব। ও তাতে রাজি হলো। তখন ওর থেকে আরো সবাই বন্ধু বান্ধব সবার সাথে যোগাযোগ হলো করে এখন আমরা আজকে এই যে দাঁড়িয়ে আছি এখানে, আমরা একাডেমি থেকে এটা 17 তারিখ থেকে 24 তারিখ অব্দি ডেট পেয়েছিলাম নভেম্বরে। তো সেই ডেটে আমরা এটা করছি। এখানে 13 জন আর্টিস্ট আছেন, নতুন পুরনো মিলিয়েই।
তার মধ্যে শুধু পেইন্টার নয়, এর সাথে স্কাল্পচার রয়েছে, এর সাথে ফটোগ্রাফি রয়েছে, তিনটে নিয়ে আমরা করছি। এটা আমাদের চারিত্রিকের প্রথম প্রয়াস, এটা হচ্ছে এই লাইনে। তো ন্যাচারালি খুব গুছিয়ে করতে পারিনি এখনো, তবে এই যে অভিজ্ঞতা হলো এর থেকে আমরা আশা করছি ভবিষ্যতে এর থেকে আরো বৃহত্তরভাবে করতে পারবো, এবং শুধুমাত্র একাডেমিতে নয়, আমাদের আশা যে আমরা বিভিন্ন জায়গায় অনেক এই ধরনের হল রয়েছে যেখানে আমরা এই ধরনের জিনিসগুলো করতে পারি। যদি করতে পারি, এদের পাশে যদি একটু দাঁড়াতে পারি, এটাই কতটা পারবো জানি না, এইটুকুই। এখনো অবধি সেরমভাবে রেসপন্স দর্শক থেকে আসেনি, মানে আমি বলছি যে বাণিজ্যিকভাবে কিছু তাদের পাশে দাঁড়ানোর মতো এখনো আসেনি, কিন্তু বহু দর্শক আসছেন, খুব এদের অ্যাপ্রিসিয়েট করছেন, আমাদের কাছে বলে যাচ্ছেন এই জিনিসগুলো ভালো হয়েছে, এইগুলো ভালো হয়েছে। এটা শুনে অন্তত এই আর্টিস্ট যারা আছে তাদের তো খুব ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে, যাক ওদের পাশে একটু দাঁড়াতে পেরেছি, এইটুকুই। আর বাকি তো ওরাই বলবেন, এই ছবি দিয়ে আপনাদের যা প্রশ্ন সেগুলো তো ওরাই বলবেন, দর্শকরা সেটা শুনবেন, তারা জানবেন, এইটুকু। তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই ধরনের চিরচারিত যে কাজগুলো হয়ে আসছে, যেগুলো আমাদের এক সময় প্রচুর ভ্যালু ছিল, সেইগুলোকে যাতে নষ্ট না হয়ে যায়, এই আর্টিস্টরা যাতে আরো বেশি করে উৎসাহিত হয়, করতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে শুধু এআই দিয়ে নয়, এইভাবে খাতায় কলমে যদি করতে পারে, তাদের উৎসাহিত করার জন্য আপনারা আসুন। আপনারা আমাদের এই দেখুন, এখানে তো রোজই হচ্ছে, আমাদের ছাড়াও অনেক আছে, তাদের কাছে আসুন, দেখুন, পারলে কিছু ছবি কিনুন, নিজেদের ঘরে টাঙান, এই মানে আবেদন রাখবো তাদের কাছে, যদি তারা এই ব্যাপারে একটু এগিয়ে আসে খুব ভালো হয়। অনেক ধন্যবাদ স্যার। আর সত্যি সাধুবাদ জানাই এমন উদ্যোগকে, যে উদ্যোগ শিল্পীদের পাশে দাঁড়াবার চেষ্টা করে, যে উদ্যোগ সমাজের অগ্রগতির চেষ্টা করে এবং সমাজ কল্যাণমূলক কাজ করে। তবে প্রদর্শনীর প্রাণ যারা, অর্থাৎ শিল্পীরা, এবার আমরা একে একে সেই শিল্পীদের সাথে কথা বলবো, তাদের গল্প শুনবো, তাদের শিল্পী জীবনের ওঠানামা, তাদের ছবির পেছনের গল্প, সবটা শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রুপেরই একজন শিল্পী, বালারকর সুন্দর সাহা। স্যারকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। পেছনে অলরেডি দেখতেই পাচ্ছি ওনার অসাধারণ কিছু শিল্পকর্ম, আর সেইগুলো নিয়ে একটু জানার কৌতূহল তো জাগছেই। তো সবার আগে যে প্রশ্নটা করব, তো একাডেমিতে এক্সিবিশন, অসাধারণ কিছু ক্যানভাসে কাজ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর শুরুটা কোথা থেকে হয়েছিল, তুলি ধরা গল্পটা কি? আসলে আমি এই লাইনে আমি পড়াশোনা করেছি কিছুটা। আমার ইন্ডিয়ান আর্ট কলেজ ছিল, 87 আমি এখান থেকে পাস আউট হই ফাইন আর্টস নিয়ে। তারপর কোনো কারণে চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, যেমন স্কুলেই চাকরি করেছি এই আর্ট টিচার হিসাবে, মেঘালয়ে চলে যাই, ওখান থেকে কোহিমা, উড়িষ্যা, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বাইরে এবং ওয়েস্ট বেঙ্গলে চাকরি করে শেষের দিকে এখন রিটায়ার্ড লাইফ চলছে, এই ছবি আঁকা আবার শুরু করলাম। তার আগে তো আঁকা বন্ধই হয়ে গেছিল, পরে 34 বছর দীর্ঘ। এই যে গ্রুপের দৌলতে একটা লম্বা অবসরের পরে আবার শিল্পী জীবনে ফিরে আসা, এই অনুভূতিটা কিভাবে প্রকাশ করে? এটা আমার যে এই যে গ্রুপটা রয়েছে, আপনি কিছুক্ষণ আগে আলোচনা হলো চারিত্রিক কলকাতা, ওনার এই গ্রুপে আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে, আমার ক্লাসমেট। তারা এই অফারটা দিল যে তুমি চলে আসো, ছবি অনেকদিন ধরে আঁকছো না, আমাদের কিছু কিছু আঁকা শুরু করা, আবার আমরা একটা এক্সিবিশন করবো। তারপর এখানে আমার এই সুযোগটা হলো আর কি, দীর্ঘ 34 বছর পর শুরু করেছি। এখন আপনাদের কাছে কেমন লাগলো আমি ঠিক বলতে পারছি না, এখন চেষ্টা করছি দর্শককে আরো কিছু ভালো ছবি এরপরে দেখানোর। শিল্পীর গল্প আমরা একটু শুনলাম, তবে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় শিল্পীর ছবি, তো শিল্পীর ছবি নিয়ে একটু গল্প আমরা শুনবো। আচ্ছা, প্রথমেই তো চোখে পড়ছে বেশ কয়েকটা ক্যানভাসের কাজ, এগুলো কি মিডিয়ামের? এটা হচ্ছে এখানে যেটা দেখছেন এই তিনটে ক্যানভাস হচ্ছে যে অ্যাক্রিলিক মিডিয়ামে, এটাও আমি শুরু করেছি প্রথম। অ্যাক্রিলিকে খুব একটা কাজ এর আগে করিনি, এটা বলতে দ্বিতীয় বা তৃতীয়বার চলছে আমার অ্যাক্রিলিকের কাজ। তাছাড়া এই যে ছোট গাড়িগুলো দেখছেন, এগুলো হচ্ছে অয়েল মিডিয়ামে করা। এটা ডিউরিং মানে কোভিড পিরিয়ড, তখন কোথাও
যাওয়ারও নেই, বাইরে দেখারও নেই, ঘোরা নেই, ঘরে বসে একটা কাজ করেছি আর এইটুকু আর কি। তো অ্যাক্রিলিক আমি চেষ্টা করছি এরপরে আরো কিছু ভালো কিছু করার আর কি, দেখা যাক। আর নেচারের উপরে আমার একটু এটা বেশি, আমি যেহেতু গ্রাম বাংলার ছেলে, নর্থ বেঙ্গল থেকে এসেছি, ওখানে এই ধরনের স্পট হামেশাই দেখা যায়। তো ওখান থেকে সংগ্রহ, কিছু নেচার থেকে কিছু নিজের কল্পনা মিলিয়ে মিশিয়ে করা হয়েছে আর কি। আর কিছু পুরনো গাড়ি এখানে দেখছেন, এগুলোও আমার একটা আবেগ আর কি, পুরনো জিনিসের প্রতি, সেটাকে দেখানো লোককে এবং মানে ফিল করা সেই জিনিসটা এখন অবলুপ্ত, সেটাকে অন্তত ক্যানভাসে ধরে রাখা যদি যায়, সেই চেষ্টা আর কি। এই যে মাত্র কয়েকবারেই অ্যাক্রেলিকে এতখানি প্রফেশনাল কাজ, অন্তর থেকে কতটা শিল্পী হলে ঠিক এত তাড়াতাড়ি কোনো নতুন মিডিয়ামকে অ্যাডাপ্ট করে এত সুন্দরভাবে প্রকাশ করা যায়, সত্যিই অতুলনীয় কাজ। এবং ওনার এই উদ্যোগ এবং এত দিন ধরে অবসরে থাকার পরে ফিরে এসে আবার এত অসাধারণ পারফরমেন্স সত্যিই প্রশংসনীয় শুধু নয়, বেশ ইন্সপায়ারিংও বটে। তাই যারা নিজেদের ভালো লাগার জিনিস থেকে একটু দূরে চলে গেছেন, তারা হয়তো আজকের এপিসোডটা দেখার পরে, আজকের আলোচনা শোনার পরে সেই ভালো লাগার কাজটায় ফিরে যাওয়ার উৎসাহটা আবার ফিরে পাবেন। যাই হোক, ওঙ্কার বাংলার পক্ষ থেকে স্যারকে অনেক ধন্যবাদ। এক্সিবিশনের মধ্যে ব্যস্ত অত্যন্ত ওনারা, তাও আমাদের এতটা সময় দিচ্ছেন। আমরা বরং এরপর পরের শিল্পীর সাথে কথা। এখন আমাদের সঙ্গে রয়েছেন চারিত্রিক কলকাতা গ্রুপের আরও একজন শিল্পী মনোজ গুহ। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আমি প্রথমেই যে প্রশ্নটা করব, বেশ একটা অন্যরকম স্ট্রোক চোখে পড়ছে এসে ক্যানভাসগুলোতে, তো কোন মিডিয়ামটা কাজ করার জন্য সবচেয়ে পছন্দ? অ্যাকচুয়ালি এখন অয়েলে কাজ করা হয় না ইন দিস ইজ আমাদের এই ওয়েদারে অয়েল ঠিক না, কেন ফাঙ্গাস এসে, সেই জন্য আমরা অ্যাক্রিলিকে যত কাজ দেখবেন সবাই অ্যাক্রিলিকে করেছে, এটা অ্যাক্রিলিকে করা। এবং অ্যাক্রিলিকে অয়েল করাটা যে এই ওয়েদার এত খরচা করে ছবি আঁকা, তারপরে সেইটা কিছুদিন বাদে ছবিগুলো নষ্ট হয়ে যায়, এখনকার অয়েলও ভালো পাওয়া যায় না, এই জন্য অ্যাক্রিলিক মিডিয়ামে করা এগুলো লং লাইফ, এগুলো কোনো নষ্ট হয় না। আচ্ছা, এখানে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোর বিষয় বেছে নেওয়ার পেছনের গল্প? বিষয় বেছে নেওয়ার না, এটা আমরা সচরাচর আমরা বাস্তবে যা দেখি সেটার উপরই ছবি আঁকা, খুব একটা ইন্টেলেকচুয়াল কোনো ছবি না, যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটাই বিষয়বস্তু। অ্যাপ্লিকেশনটা আমরা যেহেতু ছবি আঁকি, সেখানে ছবির জন্য দৃশ্যমান যে ধরনের ভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেইটা, নাহলে তো আমরা ক্যামেরায় ছবি তুলে ফেলতে পারি। এই ক্যামেরা ছবি তোলা আর পেন্টিংয়ের মধ্যে তফাৎ, সেই তফাৎটা এখানে আছে, কিন্তু বিষয়বস্তু সবাই বুঝতে পারবে, এর কোনো এক্সট্রাঅর্ডিনারি বিষয়বস্তু নেই। আমরা এই যে আঁকি যখন, তা আমরা ছবি যখন তুলি, ধরুন এই ছবিটাই আমি ছবি তুললাম, সেটা তো এরকম আসবে না, সেইটাকে সেটা হয় না, সেই জন্য আমরা পেইন্টিং হিসেবে ছবি আঁকি, পেইন্টিংয়ের মতো করে। সুতরাং এইগুলো যেটা ক্যামেরায় আসবে না সেটা আমরা তুলিতে আনি। চারিত্রিক কলকাতার সাথে তো এটা প্রথম প্রদর্শনী। এটা অ্যাকচুয়ালি আমার আর ওর দুজনের যৌথ প্রয়াসেই এটা করা। একদিন কথা প্রসঙ্গে আমরা বলছি যে আর্টিস্টরা তো সত্যি কথা বলতে কি চান্স পায় না, গ্যালারি সবসময় পায় না। তখন আমি বললাম যে একটা গ্যালারি আমরা বুক করি। ও তখন বলল যে হ্যাঁ, আমার অর্গানাইজেশনের আন্ডারে এটা তুমি কর। তখন আমি এটা টোটাল এটাকে বুকিং করি এবং দৌড়াদৌড়ি করে সব কিছু করে এটা নিই। তো এটার ওর আর আমি দুজনে মিলে এটা করেছি, আর আর্টিস্ট সব আমরা জোগাড় করেছি, আমার বন্ধু বান্ধবরাই আছে সবাই, দুজন খালি বাইরে থেকে এসছে, এছাড়া সব বন্ধু বান্ধব। তা সবাই মিলে হই হই করে সময় কেটে গেল কদিন, এইটাই, এর থেকে কোনো বেনিফিট আশা করি না, জাস্ট না, এই যে একসাথে এতজন শিল্পীর সময় কাটানো এবং কিছু শিল্পানুরাগী মানুষদেরও সঙ্গে পাওয়া, এটাই বোধহয় প্রদর্শনীর পাওয়া। কেন আমরা ওইটাই জন্যই করেছি যে ছবি এঁকে তো ঘরে সব, এইটা আমাদের করতেই হয়, ঘরে বসে একটা মনের খিদে, হ্যাঁ, ঘর ভর্তি
ছবি হয়ে যাচ্ছে, কিন্তু ছবি তো সেল করা খুব সমস্যা। সেল না হোক, লোক দেখুক, লোক দেখলেও মনে শান্তি, যে কিছু লোকের ভালো লাগে কিছু ভালো লাগে না সেটা আলাদা, কিন্তু লোকটা দেখুক। এই জন্যই আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে প্রথম করলাম, এরপরে হয়তো সামনের বারে হয়তো আবার করব, দেখা যাক। আমাদের সব গ্রুপের সবাই খুব ভালো, সবাই খুব মানে কোঅপারেট করেছে, এই ব্যাপারটি ভালো চলছে। অনেক ধন্যবাদ স্যারকে। তো আমাদের সঙ্গে কিন্তু আজকে অনেকজন শিল্পী রয়েছেন। চলুন একে একে সব শিল্পীদের কাছ থেকেই তাদের একটু করে গল্প আর তাদের শিল্প নিয়ে গল্প আমরা একে একে শুনে নেব। আমরা গ্রুপের আরও একজন শিল্পী কৃষ্ণধর আচার্যকে আমাদের সঙ্গে পেয়েছি। প্রথমেই তো ওনার কাজে অসাধারণ কিছু রঙের খেলা আমার চোখে পড়ছে। যাই হোক, আমি সরাসরি শিল্পীর সাথেই কথা বলে নেব ওনার এই ছবি সম্পর্কে আর ওনার শিল্পী জীবন সম্পর্কে। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই চোখ পড়ছে অনেক রকম রং আর একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় আশয়। তো এই প্যাটার্নটাকে নিজের শিল্পর মাধ্যম হিসেবে বেছে নেওয়ার কারণটা কি? অ্যাকচুয়ালি কলেজ লাইফে তো আমরা একাডেমিক ওয়ার্ক করতাম, যেটা রিয়েলিস্টিক ওয়ার্ক। তো ধীরে ধীরে রিয়েলিস্টিকের মধ্যে আমার রহস্যটা খুঁজে কম পাই। ঠিক আছে, তো যেমন একটা রসগোল্লা, হ্যাঁ ঠিক আছে, ওটা উপর থেকে যে আকৃতিটা দেখা যাচ্ছে, কিন্তু এটা খেয়ে যে আপনি অসম্ভব একটা স্বাদ অনুভব করছেন, সেটা কিন্তু বিমূর্ত। হ্যাঁ, কাজে আসল যে রহস্যটা রয়ে গেছে সেটা বিমূর্তের মধ্যে। তখন থেকেই আমার এই মানে একটা প্রকৃতি বলুন বা যে কোনো ছবি বলুন, তার বিমূর্ততার প্রতি একটা আকর্ষণ আমার রয়ে গেছে আর কি। আর আমি কবিতাও লিখি, আর কবিতা তো সেই ব্যাপারটা থাকে, হ্যাঁ, কোথাও একটা রহস্য থাকে, সবকিছু খুলে বলা হয় না। মিডিয়াম হিসাবে সবচেয়ে পছন্দ কোনটা? মিডিয়াম হিসেবে আমি প্রায় সব মিডিয়ামে কাজ করি। এই কাজগুলো হচ্ছে ইঙ্ক। হ্যাঁ, ইঙ্ক বলতে আমাদের সকলের একটা ধারণা আছে যে ইঙ্ক মানে কালো হবে বা ব্লু কালার হবে। কালার ইঙ্ক আছে, সমস্ত কালারেরই ইঙ্ক আছে। তো ওয়াটার কালার পদ্ধতিতে আমি এই কাজগুলো করেছি, ইঙ্কে কাজগুলি করেছি, যেমন ব্রাইটনেসটা একটু বেশি পাওয়া যাচ্ছে ইঙ্কে। এই গ্রুপের সাথে এটা তো প্রথম এক্সিবিশন, এক্সপিরিয়েন্স কেমন? এখানকার সবাই যারা পার্টিসিপেন্ট আছে ভীষণ ভালো লাগছে, ভীষণ একটা উষ্ণতা অনুভব করছি, খুব ভালো লাগছে। আমি জানতাম না এদের সম্বন্ধে, কারণ এই গ্রুপে আমি এবারই প্রথম ইনভাইটেড। একদম প্রফেশনাল একজন শিল্পী হিসেবে কাজ করছেন, এত দূর পেরিয়ে এসছেন, সেটাও শুনলাম আমরা একটুখানি গল্প, যে আর্ট কলেজ থেকে বিভিন্নভাবে চিন্তার পরিবর্তন হয়ে হয়ে আজকে এই জায়গাটা আসা। কিন্তু এর যেটা একদম শুরুটা, প্রথম তুলি ধরা, সেই গল্পটা কেমন ছিল? প্রথমে আমি মানে যখন থেকে জানলাম মানুষ ছবি আঁকে, পড়াশোনা করতে করতে যখন জানলাম মানুষ ছবি আঁকে, তখন আমার ইচ্ছে হলো যে আমি কেন পারবো না। তখন এই মাটিতে চারকোল দিয়ে ছবি আঁকতাম, তারপরে পেপারে আঁকতাম, সেইভাবে আস্তে আস্তে ছবি জগতে প্রবেশ এবং তারপরে আর্ট কলেজে ভর্তি হই। অনেক ধন্যবাদ স্যারকে। আমাদের সঙ্গে কিন্তু আরো শিল্পীরা রয়েছেন, এবং তার এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন তো, প্রত্যেকের কাজের প্যাটার্ন একদম আলাদা। সেটা রঙের সিলেকশন হোক বা তুলি স্ট্রোক, প্রত্যেকে একদম নিজস্বতায় কাজ করছেন। তো এরম আরও কয়েকজন একদম নিজস্ব শৈলীতে কাজ করা শিল্পীর সঙ্গে আজকে আমরা কথা বলবো। আর তাই সবার গল্প শোনার জন্য কিন্তু এপিসোডটা শেষ অবধি দেখতেই হবে। এখন আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রুপের আরও একজন শিল্পী রজত ঘোষ। ওনার অসাধারণ কিছু স্কাল্পচার কিন্তু একদম গ্যালারিতে ঢুকলেই চোখে পড়ছে। যাই হোক, শিল্পীকে যখন সঙ্গে পেয়ে গেছি, তখন গল্পটা না হয় শিল্পীর কাছ থেকেই শুনে নেব। নমস্কার রজত বাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, মানে কৌতূহল জাগছে, স্কাল্পচারটা একদম অন্যরকম একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নটা যে তৈরি করা, তার পেছনের গল্পটা একটু যদি শুনি। রবীন্দ্রভারতীতে পড়েছি পেন্টিং নিয়ে, তো তখন টেরাকোটা বা স্কাল্পচার করা হয়ে ওঠেনি। তো তখন থেকে একটু বাকি ছিল, যে কিছুটা বাকি রয়ে গেছে। তো এই 2-4 বছর ধরে টেরাকোটা করছি। ভীষণ ভালো লাগছে যে টেরাকোটাতে আমার মনে হয় ছবি যখন এঁকেছি সে তো ব্রাশ দিয়ে ক্যানভাসে রং লাগিয়েছি, যখন মাটিতে কাজ করতে হয় তখন 10টা আঙুল একদম সারাক্ষণই নড়তে থাকে।
এবং একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়ে থাকে যে কোনটাতে আমরা কখন চাপ দিচ্ছি, কতটা চাপ দিচ্ছি, কখনো নখ দিয়ে টানছি। এই যে বিভিন্ন রকমভাবে একটা আত্মীয়তা তৈরি হয়। আর যতক্ষণ না পোড়ানো হচ্ছে ততক্ষণ মনে হতে থাকে যে কি এলো, কেমন হবে, কোনখানটা ভেঙে যাবে, কোনখানটা ফেটে যাবে। তখন যখন বেরিয়ে আসে তখন একদম দারুণ লাগে। সবসময় যে দারুণ লাগে এমন নয়, কিন্তু তাহলেও দারুণ লাগে। এই টেরাকোটা পছন্দ কেন সেই গল্পটা তো শুনলাম, কিন্তু এই যে শিল্পের বিষয় হিসেবে পাখিকে বেছে নেওয়া বারবার, এর পেছনে গল্পটা কি? পাখি আমি নিয়েছি প্রকৃতি থেকে, যে পাখির ডাক ভালো, পাখি দেখতে সুন্দর, পাখি ওড়ে ভালো, এই যে নানান রকম যে ব্যাপারগুলো সেগুলো বেশ যত্ন করে দেখা যায়। তো আমার ওই অন্যান্য দু একটার মধ্যে পাখি রয়েছে, জাস্ট একটা সুর, একটা সৌন্দর্য, একটা প্রকৃতি। পাখিকে এক মানে প্রকৃতির প্রতীক হিসেবেও ভাবা যায়, যে সব কিছু মানে সব রকম মিডিয়ার মধ্যে, মিডিয়া বলতে আমি বলতে চাইছি যে সুরে আছে, দেখার মধ্যে আছে, রঙে আছে, রসে আছে, সুরে আছে, সবকিছু মিলিয়ে তখন মনে হয় যেন পাখি একটু করে দেখি কিছু। এই যে পাখি একটা প্রাণী, তাকে কিন্তু আমরা একটা প্রাণী হিসাবেই দেখি। হ্যাঁ, সে উঠতে পারে, একটু এক্সেপশনাল বৈশিষ্ট্য তার, যেটার জন্য মানুষ তাকে একটু আধটু হিংসাও কিন্তু করে থাকে, এবং মানুষের কল্পনাতে মানুষ পাখির মতো ডানাও লাগিয়ে নেয়। তো সেই পাখিকে নিয়ে এত অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করা, পাখির মধ্যে নাকি অনেক রকম মিডিয়াম লুকিয়ে রয়েছে, সেইটা খুঁজে বার করা, এটা বোধহয় একজন শিল্পীর দ্বারাই শুধুমাত্র সম্ভব। মানে এতটা সৃজনশীল চিন্তা ভাবনা আমাদের মতো সাধারণ মানুষ একেবারেই পারবে না। যাই হোক, তো এই গ্রুপের সাথে তো প্রথম এক্সিবিশন, এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স ভালো। আসলে প্রদর্শনীতে যাওয়া এবং কিছু মানুষজন আসছেন, তারা দেখছেন ছবি, টেরাকোটা দেখছেন, ভালো বলছেন বা ভালো বলছেন না, যে এখানটা না একটু এরকম করলে ভালো হতো, সেই শেখাটা অনেক বেশি। কারণ এখন তো আর কলেজের ছাতার মধ্যে নেই যে মাস্টারমশাইরা বলে দেবেন এটা এরকম করো, ওরকম করো। কিন্তু এই যে বিভিন্ন জনের মতামত, সেটা ভীষণভাবে কাজে দেয় বা খুব অনুপ্রাণিত করে যে কাজ করি আরো ভালো করে, বা কি করলে আরো ভালো হয়। তো কি করলে আরো ভালো হয় সে তো দর্শকরা বলবেন। আমার শুধু কাজ হচ্ছে করে যাওয়া, যেভাবে পারি, যতটা বেশি পারি, এইটুকুই। এই গ্রুপের তো একটা সমাজ সেবামূলক কাজকর্মের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো সেই জায়গা থেকে একজন শিল্পীরও সামাজিক দায়িত্ব অনেক থাকে। দর্শকদের কাছে আপনি কি বার্তা দিতে চাইবেন? সামাজিক বার্তা তো অবশ্যই খুব জরুরি একটা জিনিস, যে তারা কবিতা লিখতে পারে, তারা কবিতা লেখার মধ্যে দিয়ে তাদের কথা বলতে পারে, যারা নাটক পারে, যারা সিনেমা পারে। কিন্তু আমরা তো নির্বাক, আমাদের তো কথা বলার কোনো জায়গা নেই। কাজেই আমরা যেটা ভাবছি, যেটা দেখছি, সেটা আমাদের কাজের মধ্যে দিয়ে এক্সপ্রেস করা, সেটা ভীষণ জরুরি। আমি কি দেখছি, কি ভাবছি, আমার ভাবনাকে তো আমি অন্যরকম ভাবে প্রকাশ করতে পারছি না। কিন্তু ভাবনা যে আসছে, আমরা যে ভাবতে বাধ্য হচ্ছি, সেই বাধ্য হওয়ার মধ্যেই দিয়ে আমাদের কাজকে প্রকাশ করাটাও একটা মস্ত বড় কাজ, যে নিজেকে প্রকাশ করা। আমাদের আবির্ময় এধি উপনিষদের কথা, যে আমার মধ্যে দিয়ে প্রকৃতি প্রকাশ করুক নিজেকে, আমি প্রকৃতিকে প্রকাশ করতে পারছি, সেই ক্ষমতাটা আমাকে ঈশ্বর তুমি দাও। এইগুলো দারুণ। অনেক ধন্যবাদ স্যার, বেশ সুন্দর একটা কথোপকথন হলো অল্প সময়ের মধ্যেও। একই সাথে তথ্য, আর একদিকে কিন্তু বাঁচতে শেখার একটুখানি বার্তা, আবার তার সঙ্গে প্রকৃতি নিয়েও বার্তা। বেশ সুন্দর এক টুকরো কথোপকথন হলো শিল্পী রজত ঘোষের সঙ্গে। এরপর আমরা আবার আমাদের পরবর্তী শিল্পীর সাথে কথা বলবো। এই প্রদর্শনীতে কিন্তু একটা অন্যতম ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্কাল্পচার এবং ছবির পাশাপাশি
ফটোগ্রাফিও রয়েছে। এখানে আমরা পেছনে দেখতেই পাচ্ছেন অসাধারণ কিছু ফটোগ্রাফি রয়েছে। আর এখন আমার সঙ্গে রয়েছেন ফটোগ্রাফার রঞ্জন ভট্টাচার্য। আমি রঞ্জন বাবুকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা করব, যেটা ফার্স্টেই চোখে লাগছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি। তো এই ডিজিটাল যুগে যেখানে এত রকম কালারের ফিল্টার, সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে বেছে নেওয়ার কারণ? কারণটা হচ্ছে এই সাদা আর কালো বোধহয় সবচেয়ে বেশি কথা বলতে পারে রঙের চেয়েও। বেশ, আচ্ছা, ফটোগ্রাফির মাধ্যম হিসেবে কোন, মানে মাধ্যম বলবো না, সরি, ফটোগ্রাফির এলিমেন্ট হিসেবে, বিষয় হিসেবে কোন জিনিসগুলো সবচেয়ে ভালো লাগে? এলিমেন্ট হিসেবে বলতে গেলে আমার নিজের ব্যক্তিগত পছন্দে পোর্ট্রেট এবং স্টিল লাইফ যা রয়েছে। এই গ্রুপের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? অত্যন্ত ছোট্ট কিন্তু অত্যন্ত গভীর। রঞ্জনবাবু কিন্তু উত্তরগুলো ভীষণ ছোট্টভাবে সেরে দিচ্ছেন, কিন্তু উত্তরের মধ্যে দিয়ে বার্তাটা যতটা পৌঁছবার সেটা পৌঁছে দিচ্ছেনই। তবে আমি তো বক বক করাবোই, আমি ছাড়বো না এত সহজে। শেষ প্রশ্নটা আমি যেটা করব, যে এখানে যে ছবিগুলো, বিশেষ করে দুটো ছবির মধ্যে আমাদের খুব দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেটা যে এটাকে এইভাবে প্রেজেন্ট করা যায়, এইরকম চিন্তাটা এলো কোত্থেকে? যে কোনো দৈনন্দিন জিনিসকেই যে কোনো রকমভাবে প্রকাশ করা যায়। অনেক ধন্যবাদ রঞ্জনবাবুকে। ফটোগ্রাফিগুলো সত্যি অসাধারণ। আর রঞ্জনবাবুর উত্তর দেওয়ার প্যাটার্নটা মানে একদম ছোট্টর মধ্যে একদম গুছিয়ে যেটুকু আর কি বলে দেওয়া যায়। যাই হোক, আমাদের সঙ্গে আরও একজন শিল্পী রয়েছেন, চলুন এবার তার সাথে আমরা কথা বলি। আমাদের সঙ্গে এখন রয়েছেন আরও একজন ফটোগ্রাফার, সুতপা ভট্টাচার্য। সুতপাদিকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই কিন্তু দিদির কাজে যে জিনিসটা চোখে পড়ছে, যে পোর্ট্রেটকে একদম অন্য রকমভাবে উপস্থাপনা করা, তো এইরকম আইডিয়াটা কোত্থেকে এলো মাথায়? আসলে এটার পেছনে একটা ঘটনা আছে। আমি একটা ফিল্ম কোর্স করছিলাম, সেইখানে ওখানে তখন এই শ্যুটটা এটা একটা শ্যুট হচ্ছিল। সেই শ্যুটটা যখন চলছিল, আমার চারপাশে প্রচুর স্টুডেন্টরাও দাঁড়িয়েছিল। তো তার মাঝখান থেকে আমি আমার এই দুটো ফ্রেমই ভীষণ ভালো লেগেছিল, তখন আমি এটাকে ফ্রেম বন্দি করি আর কি। এটাই হচ্ছে মেন ঘটনা। এটা কিন্তু একটা চলন্ত ভিডিও শ্যুট হচ্ছিল, সেখান থেকে আমি এই দুটোকে তুলে নিয়েছি। আচ্ছা, কিন্তু ফটোগ্রাফিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা বেছে নেওয়ার কারণ? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া আমি আর কিছু তুলিই না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমার সাংঘাতিক, মানে ওটা জানি না কেন, ওটা আমার ভীষণ, আমি সব ছবিই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তুলি। আমার সব কিছুতেই এই সাদা কালো ব্যাপারটি থাকে। তো সেটা আমার কোথাও গিয়ে একটা অন্যরকম, সাদা কালোর বাইরে আর ভাবতে পারি না, কেন জানি না। ওটা একটা প্রকৃতির প্রচুর রং অবশ্যই আছে, কিন্তু তার ভেতরেও যখন সাদা কালোতে চলে যাই, তখন সেখান থেকে আবার একটা অন্য কথা বলে, অন্য জায়গায় পৌঁছে যাই। সাদা কালো ছাড়া আমি খুব একটা অন্য কিছুতে যাই না। কি প্রকৃতি আমাদের সামনে অনেক রং উপস্থাপন করেছে, অনেক রং আমাদের সামনে সাজিয়ে দিয়েছে, কিন্তু তার মধ্যে থেকে সাদা কালোর একটা আলাদাই গভীরতা আছে। আবার এটাও ঠিক, সব রং মিশে তো সেই হয় সাদা, না হয় কালোই হয়ে যায়। তো সেরকমই একটা সুন্দর বার্তা এবং ফটোগ্রাফি নিয়ে একটা সুন্দর ছোট্ট কনভারসেশন হলো শিল্পীর সঙ্গে। অনেক ধন্যবাদ দিদিকে। তো পরবর্তী শিল্পীর সাথে আমরা এবার কথা বলবো। যদিও আজকের আড্ডাটা যেরকম জমে উঠেছে এবং এত আলাদা আলাদা রকম, এত ভ্যারাইটিস রকম কাজ, সেক্ষেত্রে এপিসোডটা শেষ হয়ে যাবে এটা একদমই মেনে নেওয়া যায় না, কিন্তু আমাদের তো সময় ধরা বাঁধা, সময়ের মধ্যে শেষ করতেই হবে। তাই এবার আমরা যাব পরবর্তী শিল্পীর সাথে কথা বলতে। আমাদের সঙ্গে এখন রয়েছেন শিল্পী সুদীপ্তা পাল। সুদীপ্তাদিকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই যে প্রশ্নটা করব, বাঘ নিয়ে এত অবসেসড কেন? আমি
আমি খুব সিম্পল একটা টপিক চুজ করেছি যেটা সবাই বুঝতে পারে। হ্যাঁ, বাঘ, লায়ন আছে, এখানে একটা লেপার্ড আছে, টাইগার আছে। আমরা এই ওয়াইল্ড অ্যানিমালস বলতেই আমরা যেটা বুঝি হচ্ছে দ্য ওয়াইল্ড পিকচার। তো আমি ঠিক উল্টোটা আমি তুলে ধরার চেষ্টা করেছি সিম্পলভাবে অ্যাক্রিলিকের ওপর, যাতে উল্টোটা ঠিক ওদের মায়া মমতা তার বাচ্চাদের ওপর কীভাবে প্রোটেক্ট করছে, নার্চার করছে, ওদের যে প্লেফুল নেচারটাও আছে ছোট বাচ্চাদের সাথে, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক অপোজিটটা যেটা আমরা জেনারেলি ভেবে থাকি ওয়াইল্ড অ্যানিমালস বলতেই আমাদের মাথায় যেটা আসে, ঠিক তার উল্টো নেচারটা আমি তুলে ধরার চেষ্টা করেছি সিম্পলভাবে। আচ্ছা, এই প্রত্যেকটা ছবিতেই দেখতে পাচ্ছি মিডিয়াম হিসেবে বেছে নিয়েছেন অ্যাক্রিলিক অন ক্যানভাস। তো অ্যাক্রিলিককে বেছে নেওয়ার কারণ? অ্যাক্রিলিক কোনো কারণ নেই, এটা কোনো কারণ নেই। এটা আমি অ্যাক্রিলিকেই করেছি, অয়েলেও করি, তো এইটা আমার অ্যাক্রিলিকে করা, কোনো স্পেসিফিক কারণ নেই। আচ্ছা, এই গ্রুপের সাথে প্রথম এক্সিবিশন এবং সেই প্রথম এক্সিবিশনের এক্সপিরিয়েন্স কেমন? ভীষণই ভালো, সবাই ভীষণ কোঅপারেটিভ, ভীষণই মানে গাইডিং। একটা ফ্রেশার হিসেবে ওরা অত্যন্ত গাইড করছেন, সিনিয়র্স রয়েছেন, খুব ভালো এক্সপিরিয়েন্স। আর প্রচুর কিছু শিখলাম, প্রচুর কিছু শেখারও আছে ওনাদের কাছ থেকে। ইচ অ্যান্ড এভরিথিং ওনার প্রচুর আমাকে বলেওছেন, অনেক কিছু শিখলাম, গুড এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ সুদীপ্তা দিকে। বেশ অন্য রকম একটা এক্সিবিশন আমরা আজকে এক্সপিরিয়েন্স করলাম। একদিকে যেমন এক্সিবিশনে রয়েছে শিল্পীদের ভিন্ন ভিন্ন স্বাদের কাজ, কোথাও ছবি, কোথাও ফটোগ্রাফি, কোথাও স্কাল্পচার, এবং সবচেয়ে বড় কথা প্রত্যেক শিল্পীর কাজের শৈলী আলাদা। হয়তো অনেকেই অ্যাক্রিলিকের ওপর কাজ করেছেন, কিন্তু প্রত্যেকের কাজের ধরন, প্রত্যেকের তুলি স্ট্রোক, প্রত্যেকের গল্প বলার ধরন এবং প্রত্যেকের বিষয় বেছে নেওয়া একেবারে আলাদা। আর তার সঙ্গে তো এখানে স্কাল্পচার আর ফটোগ্রাফি একটা অন্য মাত্রা মিশিয়ে দিয়েছেই। আর যেটা না বললেই নয়, কাজের ভ্যারাইটিসের সঙ্গে সঙ্গে এই যে নবীন থেকে প্রবীণ সমস্ত বয়সের শিল্পীরা একটা ছাতার তলায় এসে যখন একটা টিম হিসেবে কাজ করেন, তখন বোধহয় যে কোনো প্রদর্শনী আরও অনেকটা বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। কারণ সময় পাল্টায় এবং সময় পাল্টানোর সাথে সাথে, মানুষ পাল্টানোর সাথে সাথে শিল্প নিয়ে চিন্তাভাবনা, শিল্পীর সমাজ চেতনা সব কিছু পাল্টায়। সেখানে যখন এরকম আলাদা আলাদা চিন্তার, আলাদা আলাদা ঘরানার এবং আলাদা আলাদা বয়সের শিল্পীরা একসাথে কাজ করেন, একসাথে সমাজকে সুস্থ রাখার, সমাজকে ভালো রাখার বার্তা দেন, সেটা বোধহয় আমাদের জন্য একটা আলাদাই পাওয়া। তাই সবশেষে এটাই বলবো, যে শিল্পীরা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবেন, যারা সমাজকে সুস্থ করে তোলার চেষ্টা প্রতিনিয়ত করেন, তাদের প্রতি সমাজেরও বোধহয় কিছু কর্তব্য থাকে। তাই এগিয়ে আসুন আমাদের শিল্পীরা, আমাদের ঐশ্বর্য, তাদেরকে ভালো রাখার এবং তারা যাতে শিল্প চর্চা চালিয়ে যেতে পারেন, সেটার কিছুটা দায়িত্ব হয়তো আমাদের ওপরেও বর্তায়। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।